আসসালামু আলাইকুম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস বাংলা ক্লাসে স্বাগতম। উপস্থাপনা রয়েছে আমি রওশনার আক্তার, প্রভাষক, বাংলা বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন, সকলেই নিরাপদে রয়েছেন। তো আমাদের নির্ধারিত পাঠে যাওয়ার আগে দেখি আপনাদের আপনারা ধরতে পারেন কিনা আমি এটা খুলে দিচ্ছি। ঠিক আছে, কি পড়াবো আজকে? বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন আমরা আজকে কি পড়বো। হ্যাঁ, আজকে আমরা পড়বো আমাদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বর্ণলতা সেন কবিতাটি। ঠিক আছে, বর্ণলতা সেন লিখেছেন জীবনানন্দ দাশ। বর্ণলতা সেন আমার খুব পছন্দের একটি কবিতা। তো আমরা আমাদের মানে কবিতাটা পড়ার আগে আমরা একটু লেখক পরিচিতিটা দেখে নিই। আমরা একটু জীবনানন্দ দাশ সম্পর্কে দেখি, কবি জীবনীটা একটু দেখি। জীবনানন্দ দাশ জন্ম হয়েছিল 1899 আর মৃত্যু হয়েছিল 1954 সালে। তার মৃত্যু হয়েছিল। ধূসর পাণ্ডুলিপির কবি। আমরা জানি বুদ্ধদেব বসু তাকে ধূসর পাণ্ডুলিপির কবি উপাধি দিয়েছিল। রূপসী বাংলার কবি, নির্ঝরণ কবি, এগুলো তিনি অনেকগুলো উপাধি পেয়েছেন। হ্যাঁ, ঠিক আছে। তারপর খেয়াল করেন, আমরা এবার কবির বৃত্তান্তে চলে যাই। জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বাংলাদেশের দক্ষিণ প্রান্তের জেলা বরিশালে জন্মগ্রহণ করেন। জীবনানন্দ দাশের পিতা সত্যানন্দ দাশগুপ্ত ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের শিক্ষক, প্রাবন্ধিক, বরিশাল ব্রহ্ম সমাজের সম্পাদক ও ব্রাহ্ম সমাজের মুখপাত্র, ব্রাহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। আমাদের রূপসী বাংলার কবি পিতা। আমরা জানি যে জীবনানন্দ দাশের মাতা কুসুম কুমারী দাস, তিনি একজন কবি। মূলত মায়ের থেকেই তার কবিতা লেখার এটা হয়, কবিতা চর্চা শুরু হয়। তার সুপরিচিত একটি আদর্শ আমরা ছোটবেলায় পড়েছি, দেখেন আপনারা হয়তো পড়েছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই কবিতাটি কুসুম কুমারী দাস, জীবনানন্দ দাশের মায়ের লেখা একটি বিখ্যাত কবিতা। আজ শিশু শ্রেণীতে পাঠ্য, আমাদের সময় আমরা পড়েছি। জীবনানন্দ দাশ ছিলেন পিতামাতার জ্যেষ্ঠ সন্তান। তার ডাকনাম ছিল নীল। ঠিক আছে, নীল নামে তাকে সবাই ডাকতেন। পিতা কম বয়সে স্কুলে ভর্তি হওয়ার বিরোধী ছিলেন বলে বাড়িতে মায়ের কাছেই নীলের বাল্য শিক্ষার সূত্রপাত। ভোরে ঘুম থেকে উঠেই পিতার কণ্ঠে উপনিষদ আবৃত্তি এবং মায়ের গান শুনতেন। লাজুক স্বভাবের হলেও খেলাধুলা, ভ্রমণ ও সাঁতারের অভ্যাস ছিল। 1908 সালের জানুয়ারিতে 8 বছরের নীলকে ব্রজমোহন স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি করানো হয়। 1915 সালে তিনি ব্রজমোহন বিদ্যালয় থেকে প্রথম বিভাগ সহ ম্যাট্রিকুলেশন পাশ করেন। 2 বছর পর ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষার পূর্বে ফলাফলের পুনরাবৃত্তি ঘটান। তার মানে কি প্রথম বিভাগে তিনি পান এবং অতঃপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন। বরিশালে তার পরিবার তার বিয়ের আয়োজন করেছিল এবং 1930 সালের 9 মে তারিখে তিনি লাবণ্য দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমরা জানি যে তিনি ট্রাম দুর্ঘটনায় মারা যান। ট্রাম দুর্ঘটনায় প্রথমে তিনি আহত হন এবং পরবর্তীতে তার অবস্থা আস্তে আস্তে জটিল হতে থাকে এবং আমরা সেই সবই দেখি যে নিউমোনিয়া আক্রান্ত হয়ে পড়েন তিনি, এবং চিকিৎসা সেবিকাদের সকল প্রচেষ্টা বিফলে দিয়ে 22 অক্টোবর 1954 সালে তিনি কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, এখানে তারপর দেখেন আমরা আমাদের এই লেখকের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের সৃষ্টি সংগ্রহগুলো একটু দেখি। হ্যাঁ, প্রথম কাব্যগ্রন্থ জরাপালক
দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। তৃতীয় কাব্যগ্রন্থ হলো বনলতা সেন, প্রকাশিত হয় 1942। বনলতা সেন কাব্যগ্রন্থের কবিতা সমূহ সহ পরবর্তী কবিতা গ্রন্থ মহাপৃথিবী 1944 সালে প্রকাশিত হয়। জীবনানন্দের জীবন দশার সর্বশেষ প্রকাশিত গ্রন্থ সাতটি তারার প্রেমী। আমরা জানি যে তার জীবনোত্তর, হ্যাঁ, তার মৃত্যুর পরে তার বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়। দেখেন, 1957 সালে রূপসী বাংলা, আহ, রূপসী বাংলা এবং 1961 সালে প্রকাশিত হয় বেলা অবেলা কালবেলা। তার অগ্রন্থিত কবিতাবলী নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলো হলো সুদর্শনা, আলোর পৃথিবী, আলো পৃথিবী, মনোবিহঙ্গম, তারপর হে প্রেম, তোমারে ভেবে ভেবে, অপ্রকাশিত, একান একান্ন এবং আচ্ছা। কবিতার কথা প্রবন্ধ গ্রন্থে প্রকাশিত হয় 1952 খ্রিস্টাব্দে। তিনি 14টি উপন্যাস রচনা করেছেন। আহ মাল্যবান, সুদীর্ঘ, চারজন অন্যতম তার 4টি উল্লেখযোগ্য উপন্যাস। তো আসলে এই আমাদের বাংলা সাহিত্যের যে কজন মানে কবি রয়েছেন আমরা জানি, তাদের মধ্যে আসলে জীবনানন্দ দাশ নাম আসলে বিভিন্নভাবেই চলে আসে, তাকে বাদ দিয়ে আসলে আমাদের কল্পনাই করা যায় না। তো ঠিক আছে, আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের নির্ধারিত পাঠ জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা। ঠিক আছে, তো আমরা আমাদের মূল কবিতায় চলে যাওয়ার আগে একটু কাহিনী সংক্ষেপ, আপনাদের সার সংক্ষেপ একটু আপনাদের বলি, তাহলে আপনাদের কবিতাটি বুঝতে সুবিধা হবে। আমরা দেখছি যে পথ হেঁটে ক্লান্ত কবি আশ্রয় খুঁজে পান নাটোরের বনলতা সেনের কাছে। ভ্রমণকারীর জন্য আসলে যে কোনো ভ্রমণকারীর জন্য মানে ভৌগোলিক সুনির্দিষ্ট অবস্থান নেই, সর্বত্রই তার পরিক্রমা। কিন্তু এখানে কবি তার পথিক, কবি তথা পথিক নাটোর নামক মফস্বল শহরের নাম উল্লেখ করে মধ্য দিয়ে নির্মাণ করতে চেয়েছেন একান্ত নিজস্ব একটি স্থান ও মলরিন নারী প্রতিমা। আসলে পুরুষ মানুষ মাত্রই মনোজগতে কাঙ্ক্ষিত নারীর কল্পিত অস্তিত্ব থাকে। নাটোর শহরে বনলতা সেন তাই কবির বিশ্বভ্রমণের পথযাত্রার একটি কাঙ্ক্ষিত স্থানের নাম। সেখানে তিনি যাত্রা শেষে প্রশান্তি এবং বিরাম লাভ করেন। আসলে যেটা হয় যে অনেক ছড়াই উতরাই পেরিয়ে চলছে সভ্যতার অগ্রযাত্রা। তো সেই যাত্রার শুরু আর গতি ভবিষ্যতে প্রসারিত হয়। ব্যক্তি মানুষ এই সমবেত চলার আসলে অন্ত নেই। তবে তবে তার রয়েছে নিজস্ব কল্পনা, নিজস্ব কামনা বাসনা। জীবনের পথ চলাতে এক সময় মানুষ ক্লান্তি বোধ করে, অবসন্ন হয়ে পড়ে। এ সময় তাকে প্রশান্তি দেয় মহাময়ী প্রেমময়ী নারী, রূপসী রমণী। তো আসলে এখানে আমরা যেটা দেখেছি যে নারীর স্নিগ্ধ সান্নিধ্যে এর মধ্যেই আসলে অনাবিল প্রশান্তি এবং আশ্রয় খুঁজে পান কবি। প্রকৃতির অমোঘ নিয়মে একসময় কি হয়, জীবনের পথ চলা পুরায়। হ্যাঁ, জীবনে নেমে আসে অন্ধকার। অন্ধকারটা বলতে আসলে কবি এখানে মৃত্যুকে বুঝিয়েছেন। কিন্তু সব লেনদেন আসলে পৃথিবীর সাথে শেষ হয়ে যায়, কিন্তু কবি এখানে যেটা বলেছেন যে আসলে এই যে অন্ধকার মৃত্যু, এখানে আসলে সব সৃষ্টি শেষ না। হ্যাঁ, বরং এখান থেকে কি হয়, জেগে থাকে নতুন সৃষ্টির সম্ভাবনা। আর এই বনলতা সেই সৃষ্টিসত্তারই একটি প্রতীক। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আমাদের মূল কবিতায় চলে যাই। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সপে। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তো এখানে আসলে এই যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, আসলে এখানে
আমাদের লেখক তথা পথিক তিনি কি করছেন, কখনো পথিক কখনো নাবিক হিসেবে তিনি পথ হাঁটছেন। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগর। সিংহল সমুদ্র আসলে বর্তমান রাষ্ট্র শ্রীলঙ্কার একটি সমুদ্রের নাম। আর নিশীথের অন্ধকারে মালয় সাগর পর্যন্ত তিনি কি করেছেন, ভ্রমণ করেছেন। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। তিনি অনেক ঘুরেছেন বিম্বিসার। বিম্বিসার হলো আসলে মানে ছিলেন প্রাচীন মগধের সম্রাট। বুদ্ধদেবের কাছে তিনি বৌদ্ধ ধর্ম দীক্ষা গ্রহণ করেছিলেন। পুত্র অজাতশত্রু কর্তৃক তিনি নিহত হন। তারপর দেখেন অশোক, অশোকের ধূসর জগতে। অশোক হলেন প্রাচীন ভারতের মৌর্য বংশের তৃতীয় সম্রাট। তো আসলে এই এই যে ধূসর জগৎটা, সেখানেও তিনি কি করেছিলেন, গিয়েছিলেন। আহ আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে। আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে। বিদর্ভ আসলে প্রাচীন ভারতের একটা রাজ্য, সেখানেও তিনি কি করেছিলেন, ভ্রমণ করেছিলেন। আমি ক্লান্ত প্রাণেক। এত ভ্রমণ করতে করতে তিনি কি হয়েছিলেন, তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। চারিদিকে জীবনে সমুদ্র সপেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তো আসলে তিনি এই ক্লান্তি, মানে 1000 বছর ধরে পথ হাঁটতে হাঁটতে, ভ্রমণ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন। তো তাকে আসলে যখন তিনি এত ক্লান্ত, তখন তাকে 2 দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আসলে এখানে বনলতা সেনটা হলো, আমি যেটা আগেও বলেছি যে প্রত্যেক পুরুষ মনোজগতেই কাঙ্ক্ষিত নারীর কল্পনা কামনা বাসনা থাকে। কবির এই বনলতা সেনটা এখানে আসলে কল্পনারই একটা প্রতিচ্ছবি। চুল তার কবেকার অন্ধকার বিদিশারে নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙ্গে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে রাখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। বিদিশা শব্দের অর্থ হলো প্রাচীন ভারতের আসলে একটি নগরী। হ্যাঁ, তো কবি তার প্রিয়সীকে সেই নগরীর চুলটাকে তিনি অন্ধকারে কল্পনা করেছেন। মুখ তার শ্রাবস্তির কারুকার্য, মানে শ্রাবস্তির কারুকার্যের মতো। শ্রাবস্তিটা হলো প্রাচীন ভারতের একটি নগরী। কারুকার্য, সেই কারুকার্যের সঙ্গে তিনি তুলনা করেছেন। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙ্গে যে নাবিক হারাইছে দিশা। গভীর সমুদ্রে নাবিকের যখন হাল ভেঙে যায়, তখন নাবিক কি হয়, দিশেহারা হয়ে যায়, কি করবে আসলে। তারপর যখন সবুজ ঘাসের দেশ, যখন নাবিক দারুচিনি দ্বীপের ভিতর সবুজ দ্বীপ দেখতে পান, তখন কি তার মধ্যে স্বস্তি আসে, তার মধ্যে তিনি প্রশান্তি লাভ করেন। তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? তেমনই একটা সময়ে লেখক আসলে আমাদের এই মানে লেখক বা পুথিক তাকে দেখেছে, তার প্রেয়সীকে দেখেছে। সে কি করেছে, বলেছে যে এতদিন কোথায় ছিলেন? পাখি নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাখি নীড়ের মতো, আসলে নীড়টা কি একটা আশ্রয়। সেই আশ্রয়ের মতো করে, পাখি নীড়ের মতো করে তিনি কি করেছেন, চোখ তুলে বলেছে নাটোরের বনলতা সেন। তারপর একেবারেই আমরা আমাদের এই কবিতাটা 3টা স্তবক রয়েছে, আমরা একেবারে শেষে চলে আসছি। 3 নম্বরটা, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, টানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নেমে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙই ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী পুরায়, এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার। মুখোমুখি বসিবার বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো কি হয়, সন্ধ্যা আসে। হ্যাঁ, ঢানার রৌদ্রের গন্ধ চিলকি করে সারাদিনটি সূর্যের আলোতে সে উড়ে। সেই যখন সূর্য ডুবে যায়, তখন তার এই অন্ধকারে রাত্রি নামে, তখন সে তার ঢানা থেকে রৌদ্রের গন্ধ মুছে ফেলে। পৃথিবীর সব রং কি হয়, নিভে যায়। হ্যাঁ, পাণ্ডুলিপি, পাণ্ডুলিপিটা আসলে কোনো বই না, এটা হলো যে নতুন করে লেখার রূপকল্প। হ্যাঁ, তো সেই পাণ্ডুলিপি আসলে এই অন্ধকারে নিভে গেলেও কি হয়, সেখানে আবার নতুন করে
নতুন আসলে ঝুনাকি রঙে ঝিলমিল মানে নতুন আসলে সৃষ্টির জন্য নতুন করে তৈরি করবার জন্য কি হয়, রূপরেখা তৈরি হয়। সব পাখি ঘরে আসে, সব নদী পুরায় এ জীবনের সব লেনদেন। সব পাখি আসলে কি করে ঘরে আসে, সমস্ত দিনের পরে আসে। সব নদী পুরায় জীবনের মানে জীবনের লেনদেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। আসলে এখানে যেটা বলছে যে আসলে জীবন চলমান। কিন্তু কি হয় এক সময়ে কি হয় তার জীবনের সাথে তার জীবন থেমে যায়। আ কি হয় মানুষ আ মৃত্যুবরণ করে। মানুষ আমরা জানি কি মরণশীল। তো এখানে যেটা বলছে যে আসলে একসময় মানুষের এই পথ চলা শেষ হয়। তাকে আ আ মৃত্যুবরণ করতে হয়। হ্যাঁ? তো এই লেখক এখানে অন্ধকারটাকে আমরা যদিও এখানে এই কবিতায় আমরা ৫ বার অন্ধকার দেখেছি। একেকবার অন্ধকার শব্দটির ব্যবহার দেখেছি। ১ম স্তবকেও ২ বার রয়েছে। তো এখানে আসলে লেখক যেটা করেছেন একবার তিনি একেকভাবে এটাকে উপস্থাপন করেছেন শব্দটাকে। একেক অর্থ প্রকাশ পেয়েছে। তো এখানে এই শেষের স্তবকে অন্ধকারটা আসলে মৃত্যু টাকে তিনি বুঝিয়েছেন অন্ধকার বলে। অন্ধকার জীবন আর মুখোমুখি এবং তিনি যেটা করেছেন যে মৃত্যুর মধ্য দিয়ে আসলে তিনি জীবন শেষ সেটা তিনি আ মানে আ শেষ করে দেন নাই। তিনি বলেছেন নতুন সৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন। আর তিনি সেটাই বলছেন যে বনলতা সেনের মধ্য দিয়ে সেই সৃষ্টিটা আসলে কি চলতে থাকবে। তো আমরা আমাদের দেখেন কবিতা একেবারেই আমরা শেষের দিকে চলে এসেছি। আপনাদের দেখেন পরীক্ষায় কিছু আসতে পারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আ একটু খেয়াল করেন। ইতিহাস ভূগোলের পাঠে ব্যক্তিগত প্রেমের উপস্থাপনই বনলতা সেন কবিতার আধেও আলোচনা। আমরা যেটা দেখেছি যে ঐতিহাসিক স্থানগুলো এবং ভৌগোলিক যে সীমারেখা সেটার মধ্য দিয়ে আসলে কি কবিতার যে কল্পনার মানসিকতাকে তুলে ধরেছেন, আলোচনা করেছেন। বনলতা সেন কোন ধরনের কবিতা প্রসঙ্গত শিল্পরূপ আলোচনা করো? ২ নম্বর প্রশ্ন। ৩ নম্বর প্রশ্ন, বনলতা সেন কবিতার মূল ভাব ব্যক্ত করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের ক্লাসের একেবারেই শেষে চলে আসছি। বিদায় নেবার আগে আপনাদের আ আ বিদায় নেবার আগে আপনাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আ নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা।